আমি আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি কাকুলি চক্রবর্তী, সহকারী শিক্ষক, নবনগর উচ্চ মাধ্যমিক শিক্ষা নিকেতন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছি সেটা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান অধ্যায় চতুর্থ পাঠ্যের বিষয় পর্যায় সারণী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমি তোমাদের সামনে একটি ছক বা টেবিল উপস্থাপন করেছি। আসলে কেন এই টেবিলটা উপস্থাপন করেছি, এই টেবিলের বিশেষত্ব কি, এর কী কী বৈশিষ্ট্য আছে, কোনটা কী কাজের জন্য আমরা এটা আজকে পাঠে নিয়ে আসলাম, এটা আমাদের পাঠের মূল আলোচ্য বিষয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 2016 সাল পর্যন্ত এই পৃথিবীতে মোট আবিষ্কৃত মৌলিক পদার্থ হচ্ছে 118টি। এই 118টি মৌলিক পদার্থ রসায়নের অধ্যয়ন এবং গবেষণার জন্য তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। মৌলিক পদার্থগুলোর মধ্যে রয়েছে কিছু কিছু মৌলিক পদার্থ আছে যাদের ধর্মের অনেক সাদৃশ্যতা রয়েছে। এই সাদৃশ্যতার উপর ভিত্তি করে মৌলিক পদার্থগুলো সম্পর্কে একই গ্রুপে সাজানো হয়েছে। আবার তাদের যে আকার আকৃতি বা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তাদেরকে পর্যায়ভিত্তিক সাজানো হয়েছে। এই মৌলিক পদার্থগুলো তাদের পারমাণবিক সংখ্যা, তাদের ভৌত রাসায়নিক ধর্ম এবং তাদের যে বৈশিষ্ট্যগত দিক, সেই সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে মৌলসমূহকে এই যে সুনির্দিষ্টভাবে পর্যায় এবং গ্রুপে সাজানোর ফলে আমরা যে একটা ছক পেয়েছি সেটা মূলত পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায় সারণী কিন্তু কোনো বিজ্ঞানীর একদিনের প্রচেষ্টার ফল না। এটা প্রাচীন কাল থেকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা বা পাওয়া যেসব পদার্থগুলো ছিল তাদের ধর্ম বৈশিষ্ট্য তাদের সম্পর্কে জ্ঞান অর্জনের ফলে আজ এই সম্মিলিত যে জ্ঞান তারই রূপ হচ্ছে এই পর্যায় সারণী। বিজ্ঞানী ল্যাবোসিয়ে প্রথমে 1769 সালে মাত্র 33টি মৌল নিয়ে এই পর্যায় সারণী কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে অনেক বছর ধরে, বলা যায় যে শত বছর ধরে অনেক বিজ্ঞানী তাদের প্রচেষ্টার ফল হিসেবে আজকের এই পর্যায় সারণী একটা সার্বজনীন রূপ পেয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায় সারণী যে 118টি মৌল এর যে সুবিন্যস্তভাবে সাজানো আছে, দেখো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে আমাদের এখানে যে পর্যায়গুলো আছে, পর্যায় ভিত্তিক কতগুলো মৌল আছে, আমাদের গ্রুপ ভিত্তিক কতগুলো মৌলকে সাজানো আছে। কোনো ঘরে আমাদের 7টা মৌল, কোনো ঘরে 5টা মৌল। এর কারণ কি, কেন হলো সে সম্পর্কে আজকে আমাদের কথা। তো একটু যদি লক্ষ্য করি তাহলে দেখো যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা কি। এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীতে আমাদের 7টা পর্যায় আছে। আনুক্রমিক যে কলামগুলো আছে এই কলামগুলোকে আমরা পর্যায় বলবো। আর কি বলছি, দেখো যে আমরা 1 থেকে 18টা গ্রুপ দেখতে পাচ্ছি। পর্যায় সারণীতে আমাদের 1 থেকে 18টি গ্রুপ আছে। তাছাড়া আর কি আছে দেখো, আমাদের যদি প্রথম পর্যায়ের কথা বলতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ে মাত্র 1টা এবং 2টা মৌল আছে। আমরা যদি দ্বিতীয় পর্যায়ের কথা দেখি তাহলে দেখো পর্যায় সারণী দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে মাত্র 8টা করে মৌল আছে। এবং চতুর্থ পঞ্চম এবং চতুর্থ থেকে যদি সপ্তম পর্যায় পর্যন্ত যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি 18টি করে মৌল আছে। এবং ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে এই 18টি মৌলের পরে আমাদের আরো 15টি করে মৌল আছে, অর্থাৎ মোট 32টি করে মৌল বিদ্যমান। তাহলে পর্যায় সারণীতে আমরা কি দেখতে পেলাম, আমরা যদি বৈশিষ্ট্য বলতে চাই তাহলে দেখতে পেলাম যে এখানে 7টি পর্যায় আছে যেগুলো আনুক্রমিকভাবে সাজানো। দেখতে পাচ্ছি 1 থেকে 18টি খারাপ গ্রুপ আছে, অর্থাৎ এখানে 18টি গ্রুপ আছে। আমরা প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছি মাত্র 2টি মৌল বিদ্যমান। আমরা দ্বিতীয় তৃতীয় পর্যায়ে দেখতে পাচ্ছি 8টি করে মৌল বিদ্যমান। আমরা চতুর্থ পঞ্চম পর্যায়ে দেখতে পাচ্ছি যে 18টি করে মৌল বিদ্যমান। 18টি করে প্রত্যেকটি বর্গাকার ঘরে 1টি করে মৌল বিদ্যমান। 6 এবং 7 পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে 32টি করে মৌল বিদ্যমান। এখন এই 32টি করে মৌল বিদ্যমান, অর্থাৎ দেখো এখানে আমাদের ষষ্ঠ পর্যায়ের যে ল্যান্থেনাইন, এই ল্যান্থ
হবে এই 15টি মৌলের মধ্যে একই রকম সাদৃশ্যতা তাদের ধর্ম। তাহলে একটা গ্রুপে একটা ঘরে তো 16টা মৌলকে 15টা মৌলকে স্থান দেওয়া সম্ভব হয় না, তাহলে কি হতো, তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়ে যেত। সেজন্য এই ল্যান্থানামের বাকি মৌলগুলোকে ল্যান্থানাইড সিরিজ হিসেবে পর্যায় সারণীর নিচে একটা সিরিজ করা হয়েছে। ঠিক অনুরূপভাবে দেখো সপ্তম শ্রেণীর অ্যাক্টিনাইড যে মৌল, অ্যাক্টিনাইড সিরিজ হিসেবে তাদেরকেও পর্যায় সারণীর নিচে আলাদাভাবে একটা অবস্থান করা হয়েছে। এটা পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তাছাড়া যদি আমরা যে ধর্মভিত্তিক মানে পর্যায়ের ধর্ম হিসেবে দেখতে চাই, যে ধর্মের ভিত্তিতে বিবেচনা করি, তাহলে আমরা কি বলতে পারি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে মৌলগুলোর ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। আবার কি একই গ্রুপের মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায় সারণীতে পর্যায় যে মৌলগুলো রয়েছে তাদের অবস্থান, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পেলাম। এবারে একটু দেখো এই যে মৌলগুলো পর্যায় সারণীতে অবস্থান করছে, এটা কিভাবে অবস্থান করবে। এই পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কিন্তু এদের পারমাণবিক সংখ্যা। আর এই পারমাণবিক সংখ্যায় যদি পর্যায় সারণীর মূল ভিত্তি হয়, তাহলে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে কোন মৌল কোন পর্যায়ে অবস্থান করবে, কোন গ্রুপে আছে সেটা আমরা জানতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আমাদের মৌলসমূহ পর্যায় সারণীতে অবস্থান করছে কোনটা কোন গ্রুপে কোন পর্যায়ে, সেটা জাস্ট আমরা জানতে পারবো তাদের ইলেকট্রন বিন্যাস থেকে। তো আমরা প্রথম যে মৌল দেখেছি সেটা হচ্ছে, আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, তা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো। নবম শ্রেণীতে আমাদের এর পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি যে অন্তত আমরা যে 118টা মৌল, এদের পারমাণবিক সংখ্যা সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা আছে। দেখো এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কিভাবে মৌলগুলো পর্যায় সারণীতে অবস্থান করছে। আমরা যদি দেখো প্রথম মৌল আমাদের হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা 1, তাহলে আমরা এই পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের অন এস অন। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, আমরা কি পূর্ববর্তী ক্লাসে আমরা তো এটা জেনেছি যে মৌলসমূহের ইলেকট্রন কিভাবে থাকে। দেখো যদি একটু লক্ষ্য করো তাহলে আমি বলি, কোনো একটা মৌল এর মাঝখানে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর থাকে নিউট্রন। নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, প্রোটন হচ্ছে পজিটিভ। আর এই ইলেকট্রনগুলো কি করে, নেগেটিভ চার্জযুক্ত এরা বাইরের কক্ষপথে ঘুরে বেড়ায়। তা কোনো মৌল যখন তার বাইরের কক্ষপথে বিদ্যমান থাকে, তো কক্ষপথগুলো কি, এই কক্ষপথগুলোকে আমরা প্রথম কক্ষপথকে কে, দ্বিতীয় কক্ষপথকে এ, তৃতীয় কক্ষপথকে এ, এভাবে আমরা চতুর্থ কক্ষপথকে এ দ্বারা প্রকাশ করতে পারি। এবার একটা কথা আছে, এই যে কক্ষপথগুলো না, এই কক্ষপথ বা শক্তি স্তরগুলোর কিন্তু আবার উপশক্তি স্তর আছে। এই উপশক্তি স্তরগুলোকে আমরা এস, পি, ডি, এফ ইত্যাদি দ্বারা প্রকাশ করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা বলছি যে কোনো মৌলের ইলেকট্রন অবস্থান করছে কোথায়, তার বাইরের শক্তি স্তরে। অর্থাৎ একটা মৌল তার বাইরের শক্তি স্তরে ইলেকট্রন অবস্থান করবে। তাহলে এই কক্ষপথগুলোতে কিভাবে ইলেকট্রন থাকবে, তার একটা সুনির্দিষ্ট রীতিনীতি আছে না। আমরা এর পূর্ববর্তী অধ্যায়ে কিন্তু এটা জেনেছি যে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন সুবিন্যস্তভাবে থাকবে সেটা নির্ধারণের একটা সূত্র আছে। আমরা এই সূত্রের মাধ্যমে এটা নির্ধারণ করতে পারি। মনে করো সূত্রটা হচ্ছে এ। এখন আমরা যদি বলি প্রথম কক্ষপথ হচ্ছে এল, কে। প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? দেখো যদি কক্ষপথ হয় প্রথম, তাহলে এন এর মান প্রথম, স্কয়ার অর্থাৎ 2 প্রথম কক্ষপথে থাকবে 2টা। যদি কক্ষপথ দ্বিতীয় হয় তাহলে আমাদের এরকম 4 গুণে অর্থাৎ 8টি। তাহলে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি। এভাবে আমরা কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে সেটা কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে বের করে নিতে পারি।
আর কক্ষপথগুলোতে যে উপশক্তি স্তর বা অরবিটাল আছে, এই অরবিটালগুলোকে আমরা কি বলি? দেখো এস, অর্থাৎ প্রথম কক্ষপথে থাকবে এস, দ্বিতীয় কক্ষপথে থাকবে এস পি, তৃতীয় কক্ষপথে থাকবে এস পি ডি, আর চতুর্থতে থাকবে এস পি ডি এফ। শিক্ষার্থী বন্ধুরা, এখন কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকে সেটা আমাদের একটা সুনির্দিষ্ট রীতি আছে। এসে থাকে সর্বোচ্চ 2টি, পিতে থাকে 6টি, ডিতে থাকে 10টি, অর্থাৎ 2, 6, 10, এখানে থাকে 14টি। আমরা যদি এই পর্যন্ত যাই তাহলে আমাদের যে আবিষ্কৃত 118টা মৌল আছে, এই 118টা মৌলের প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস আমরা এই অরবিট বা অরবিটালের ইলেকট্রনকে অবস্থান করিয়ে আমরা বের করতে পারি। সুতরাং এরপরে আমাদের আর যাওয়ার দরকার হয় না। তো সেই সূত্র ধরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি যদি হাইড্রোজেনের কথা বলে থাকি তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s 1, অর্থাৎ দেখো তার সর্বশেষ কোন স্তরে ইলেকট্রন যে দাঁড়াচ্ছে সেটা হবে তার পর্যায়, আর শেষ অরবিটালে কতটা ইলেকট্রন আছে সেটা তার গ্রুপকে নির্দেশ করে। তাহলে পর্যায় সাপেক্ষে মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি অবস্থান নির্দেশ করতে চাই তাহলে কি করতে হবে? যে কোনো মৌল তার ইলেকট্রন বিন্যাস শেষে সর্বশেষ ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে এবং কোন উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে সেটার উপর নির্ভর করবে। আমরা যদি হাইড্রোজেনের কথা বিবেচনা করি তাহলে দেখো এর পর্যায় কত আছে? 1, আর এটা গ্রুপ কত আছে? গ্রুপ আছে 1। তাহলে আমরা একটা ক্লিয়ার ধারণা পেতে পারি। আমরা যদি সোডিয়ামের কথা বিবেচনা করি, দেখো আমি আরেকটা উদাহরণ তোমাদের দিচ্ছি। গ্রুপ 1 সোডিয়াম, এর হচ্ছে 11 পারমাণবিক সংখ্যা। কি তোমাদের মনে আছে? তো আমরা কিন্তু অষ্টম শ্রেণীতে পড়েছি, আমরা নবম শ্রেণীতে প্রথমেই পড়েছি, তোমাদেরকে বারবার করে আমি মুখস্থ করিয়েছি। দেখো আমাদের 1 থেকে 36 পর্যন্ত মৌল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমাদের নবম দশম শ্রেণীতে থাকা প্রয়োজন, কারণ আমাদের নবম দশম শ্রেণীতে 1 থেকে 36 পর্যন্ত মৌল সম্পর্কে বা তাদের পারমাণবিক সংখ্যা এবং ধর্ম বৈশিষ্ট্য এগুলো জানা থাকলে আমরা মোটামুটি কাজ করতে পারবো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখো 1s2 2s2 2p6 আর 3s1, অর্থাৎ আমাদের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন যখন পূর্ণ যখনই হবে তখন আমরা দ্বিতীয় শক্তি স্তরে যাব। দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি 8টি ইলেকট্রন থাকবে। সো এই শক্তি স্তর পূর্ণ, এখন তৃতীয় শক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি একে পর্যায় বা গ্রুপে ফেলতে চাই তাহলে কি তোমরা বলতে পারবে না সোডিয়াম কোন পর্যায়ের মৌল? এখন সোডিয়াম হচ্ছে এই তৃতীয় পর্যায়ের মৌল, আর এর গ্রুপ সংখ্যা কত? 1, অর্থাৎ ও অন গ্রুপে অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদের সাথে এই যে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, এখানে কিন্তু 3টি নিয়ম আছে। আমরা এই নিয়মের মধ্যে দিয়ে সুন্দরভাবে মৌলসমূহকে পর্যায় সারণীতে তাদের অবস্থান নির্দেশ করতে পারি। প্রথম নিয়মে বলছে যে আমরা যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে যদি দেখি যে না ওই প্রথম মৌলের সর্বশেষ শক্তি স্তরটা তো শক্তি স্তরে পেয়ে যাব, আর ইলেকট্রন যদি তার এস অরবিটালে থাকে, জাস্ট শুধুমাত্র এস অরবিটালে, তাহলে ওই এস অরবিটালে বিদ্যমান ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আমরা সোডিয়ামের কথা দেখলাম, আমরা হাইড্রোজেনের কথা দেখলাম। দেখো আমরা আরেকটি কথা দেখি, আমরা হিলিয়ামের কথা দেখি। হিলিয়াম হচ্ছে এই C2 আর এই 1s2, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা দেখো এর পর্যায় হচ্ছে প্রথম আর গ্রুপ সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 2তে না রেখে 18তে রাখা হয়। কেন রাখা হয় জানো? এই হিলিয়ামকে 2 না রেখে 18তে রাখা হয় কেন জানো? এখানে একটা কথা আছে, আমরা যে একটা তথ্য জানলাম যে 2 অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে যদি এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটা যদি তার গ্রুপকে নির্দেশ করে তাহলে কেন এটাকে 18তে দেওয়া হলো? এর পেছনে একটা যুক্তি আছে। যুক্তি হচ্ছে হিলিয়াম অর্থাৎ এই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ। আমরা
এটা জানি বা আমরা আগে বলেছি ক্লাসে, যদি কোনো মৌলের অরবিটাল শেষ অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে সেই শক্তি স্তর থাকে সুস্থিত, অর্থাৎ সেটাকে ভেঙে গড়ে নতুন কিছু করতে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তো আমাদের এই কারণে যেহেতু এই সর্বশেষ স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে ওই মৌল আর অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, অর্থাৎ কি বলবো নিষ্ক্রিয় অবস্থা থাকতে চায়। আর নিষ্ক্রিয় অবস্থায় থাকতে চায় বলে একে গ্রুপ 18তে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ হিলিয়াম যার পারমাণবিক সংখ্যা 2 এর প্রথম পর্যায়ের মৌল এবং এটি গ্রুপ 18তে অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম নিয়মের উপর ভিত্তি করে আমরা দুটো উদাহরণ দেখলাম যে যদি ইলেকট্রন বিন্যাস শেষে তাদের এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রন যায় তার উপর ভিত্তি করে তাদেরকে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়। আমরা পরবর্তী নিয়মে যে দেখতে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি তার বাইরের কক্ষপথ অর্থাৎ সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন আছে সেটা এস এবং পিতে থাকে, তাদের সে সামগ্রিক মানে দুইটার যোগফল সাথে 10 যোগ করতে হবে, 10 যোগ করে তাদেরকে পর্যায় সারণীতে ফেলতে হবে। আমরা যদি সিলিকনের কথা বলি উদাহরণ হিসেবে, দেখো সিলিকন, আমরা ম্যাগনেসিয়ামের কথা বলতে পারি, আমরা সিলিকনের কথা বলতে পারি, আমরা ফসফরাসের কথা বলতে পারি। তো সিলিকন হচ্ছে 14, দেখো তো 1s2 2s2 2p 6 3s2 3p অর্থাৎ 10। দেখো এই সর্বশেষ শক্তি স্তর কোথায়, এটা তৃতীয় শক্তি স্তরে অবস্থান করছে। তাহলে সিলিকনের পর্যায় কত? সিলিকনের পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়ের মতো। আর এর গ্রুপ সংখ্যা নির্দেশ করবে কিভাবে? গ্রুপ দেখো এখানে আছে 2 যোগ 2, অর্থাৎ 2 যোগ 2 এর সাথে 10 যোগ করতে হবে, তাহলে হবে 10 14। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীতে যদি মৌলের অবস্থান দেখি তাহলে আমরা কিন্তু দেখলাম যে সিলিকন 14। আমরা যদি ফসফরাসের কথা বিবেচনা করি তাহলে দেখো 15, এটা 1s2 2s2 2p 6 3s2 3p 3, অর্থাৎ 3 আর 2 5 তারিখ 10 যোগ 5 সমান 15। একটু দেখো তোমাদের বই লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে যদি আমরা পিরিয়ডিক টেবিলও লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সিলিকনের গ্রুপ দেখো 15, সিলিকন 14, তোমার ফসফরাস 15। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্দেশ করতে পারি। আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তর ডি অরবিটালে পৌঁছায়, অর্থাৎ ডি অরবিটালের পরে যে গ্রুপ থাকবে এস থাকবে, ডি অরবিটালের পরে যে এস থাকবে সেটা হবে তার পর্যায় সংখ্যা। তবে এস ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যায়। যেমন আমরা এই সূত্র ধরে আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই, তৃতীয় নিয়মে বলছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি তার ইলেকট্রন সমূহ ডি অরবিটালকে পার করে পরবর্তী শক্তি স্তরে পৌঁছায় থাকে, এস শক্তি স্তরে থাকে, তখন ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগফল হবে তার গ্রুপ সংখ্যা। আমরা যদি উদাহরণ হিসেবে একটু মৌলিক কথা দেখি, আমরা যদি কোবাল্টের কথা লিখতে চাই, কোবাল্ট এবং 27, আমরা যদি নিকেলের কথা লিখতে চাই 28, আমরা কপারের কথা লিখতে চাই কপার 29, তাহলে আমরা দেখো এদের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বুঝতে পারবো যে পর্যায় সারণীতে এদের অবস্থান কত। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, 1s2 2s2 2p 6 3s2 3p 6 3p
7 আসবে, 10, 18, 20 আর 7, 27। অর্থাৎ কোবাল্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4s2 3d7। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগে জেনেছো যে ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থেকে 10টি। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় কিন্তু যে ডি অরবিটালে কেন 10টি না হয়ে 7টি হলো। এখন এর একটা ছোট ব্যাখ্যা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, একটু লক্ষ্য করো। যদি কোনো মৌলের যে ইলেকট্রন সমূহ তাদের কিন্তু একটা ধর্ম আছে, নির্দেশক আছে, সেই ধর্ম অনুযায়ী তারা আগে নিম্ন শক্তি স্তরকে পূর্ণ করে, তারপরে তারা উচ্চ শক্তি পূর্ণ করে। 4s এই অরবিটালের থেকে কিন্তু ডি অরবিটাল অধিক শক্তি সম্পন্ন একটা স্তর। সুতরাং এখানে ইলেকট্রন আগে 4s কে কমপ্লিট করবে, পরিপূর্ণ করবে, তারপর তারা ডিতে আসবে। সেই সূত্র ধরে আমাদের এর অবস্থানটা এরকম। তাহলে কোবাল্টের পর্যায় সারণীতে স্থান কত? দেখো কোবাল্টের পর্যায় সারণীতে এর অবস্থান এটা কিন্তু পর্যায় চতুর্থ, এটা চতুর্থ পর্যায়ের মৌল। আর আমরা যদি গ্রুপের কথা বিবেচনা করি তাহলে গ্রুপ কত আসছে দেখো, এই 7 আর 2 9। তাহলে এটি গ্রুপ কতয়ে অবস্থিত? এটি গ্রুপ 9 এ অবস্থিত পর্যায় সারণী। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা একটু পরে পিরিয়ডিক টেবিলে মিলিয়ে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। দেখো আমরা যদি নিকেল কথা বিবেচনা করি, একই এখানে আসবে 3d8 4s2। তাহলে এর পর্যায় কিন্তু চতুর্থ, এটি চতুর্থ পর্যায়ের মৌল। আর হচ্ছে গ্রুপ 8 আর 2 10। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কপারের কথা বিবেচনা করি, সেম এখানে 3d9 4s2, 9 2, এখানে চতুর্থ পর্যায়ের মৌল আসবে 11। জিঙ্কের ক্ষেত্রে একই, এখানে 3d10 4s2, এখানে আসবে 12। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু পিরিয়ডিক টেবিলে দেখি আবার যে আমাদের পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে যে মৌলসমূহের অবস্থান নির্ণয় সেটা ঠিক আছে কিনা। আমরা যদি চতুর্থ পর্যায়ের মৌল দেখতে চাই, তাহলে চতুর্থ পর্যায়ের মৌল আমাদের কোবাল্ট নিকেল। আমরা এখানে কাজ করেছি কোবাল্ট নিকেল কপার। অর্থাৎ দেখো কোবাল্ট চতুর্থ পর্যায়ের মৌল, এটি 9 এ অবস্থিত, এটি নিকেল 10 এ অবস্থিত, কপার এটি 11, জিঙ্ক এটা 12। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমরা মৌলসমূহের অবস্থান সম্পর্কে জানলাম, একটা স্বচ্ছ ধারণা পেলাম। এবার দেখো ইলেকট্রন বিন্যাসের যে পর্যায় সারণীর মূল ভিত্তি, আসলে এই কথাটার তাৎপর্য কি? ইলেকট্রন বিন্যাস যদি পর্যায় সারণী মানে মূল ভিত্তি না হতো, তাহলে কিন্তু আমরা মৌলসমূহকে এলোমেলোভাবে সাজাতে পারতাম, মানে সঠিকভাবে বিন্যস্ত করতে পারতাম না। যে এক একজন বিজ্ঞানী তাদের এক এক রকম চিন্তা চেতনার আলোকে এটাকে বিন্যস্ত করতো, তাহলে আমরা কি অসুবিধায় পড়তাম রাসায়নিক গবেষণা বা অধ্যয়নের জন্য। এখন এই পিরিয়ডিক টেবিলে যে সুন্দরভাবে বলা আছে যে আমরা একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যত যাব তার মৌলসমূহের ধর্মাবলীর পরিবর্তন ঘটবে। আর বলা হয়েছে একই গ্রুপের মৌলসমূহ তাদের মধ্যে কিন্তু যে ধর্ম আছে বা বৈশিষ্ট্য আছে সেখানে অনেক সাদৃশ্যতা বিদ্যমান। এইটা কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারতাম না। আর একটা কথা হচ্ছে পর্যায় সারণীর মূল বিন্যাস যে ইলেকট্রন বিন্যাস, সেক্ষেত্রে আমরা একটা কথা বলতে চাই। আমরা যদি একটা উদাহরণের কথা বিবেচনা করি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস বাইরের শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা একটি, সে সকল মৌলও কিন্তু আবার ইলেকট্রন দান করতে পারে, তারা দান করে ধনাত্মক আধানে পরিণত হতে পারে। আবার যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তির স্তরে ইলেকট্রন সংখ্যা 7টি, তারা একটি ইলেকট্রন গ্রহণ করে আবার ঋণাত্মক আধানে পরিণত হতে পারে। তো সেই অতএব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলদের অবস্থান নির্ণয় ও মৌলসমূহের অনেক ধর্ম ব্যাখ্যা করা সম্ভব হয়। সে কারণে বলা হয়েছে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে কথাটা বললাম জাস্ট একটা উদাহরণ দিয়ে আমরা একটু ক্লিয়ার হতে চাই। আমরা যদি সোডিয়ামের কথা বিবেচনা করি,
যে ইলেকট্রন বিন্যাসে হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, অর্থাৎ যে মৌলসমূহে তাদের ধর্ম রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা যে জানতে পারি সেটা। দেখো 11 অর্থাৎ 1:2, 2:2, 2p6, 3s1। এই 3s1 অর্থাৎ এটি সর্বশেষ বাইরের স্তর। এই স্তরে বিদ্যমান শুধু একটি ইলেকট্রন। আমরা যদি এই ইলেকট্রনটার কথা বাদ দেই মানে না ভাবে, তাহলে দেখো বাকি স্তরগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ এই বাকি স্তরটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থেকে এখানে এটা কিন্তু ত্যাগ করা অত্যন্ত সহজ। যদি সে চায় যে অন্য মৌলিক পদার্থের সাথে বা একত্রিত হয়ে যৌগ গঠন করতে চায়, তাহলে এখান থেকে কিন্তু সে সহজে এটাকে ত্যাগ করতে পারে। আর এটাকে যদি ত্যাগ করে তাহলে সেটা হয়ে যাবে কি সোডিয়াম একটি ইলেকট্রনকে ত্যাগ করে হয়ে গেল Na+ion। ঠিক অনুরূপভাবে আমরা যদি আরেকটা কথা বলেছি যে আমরা যদি যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান থাকে, তারা একটি ইলেকট্রনকে গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। সেক্ষেত্রে দেখো আমরা একটা উদাহরণের কথা বলি। আমরা যদি ক্লোরিনের কথা বিবেচনা করি তাহলে 1:2, 2:2, 2p6, 3:2, 3p5, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে আমাদের একটি ইলেকট্রন যদি থাকে তাহলে কিন্তু এটি পূর্ণ হতে পারে। সুতরাং এখানে একটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কাজ করে। তাহলে এই কি করবে, যদি সুযোগ হয় তাহলে এই ক্লোরিন প্লাস একটি ইলেকট্রন অর্থাৎ Cl মাইনাস একটি ইলেকট্রনকে গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তারা একে অপরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। এই কারণে বলা হয় যে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।